বারবার বলছি, নিজেরা বই পড়ো, ভিডিওগুলো ভালো করে দেখো, দেখে অ্যান্সার করার চেষ্টা করো। এবার আজকের কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে। কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারটা একটা বড় চ্যাপ্টার, এখানে অনেকগুলো টপিক আছে। এই কেমিক্যাল বন্ডিং, আগের পর্যায় সারণী, তার আগে অ্যাটমিক স্ট্রাকচার, এইগুলো কিন্তু আমাদের পরীক্ষার মানে যে কোনো কেমিস্ট্রি যতদিন পড়বে ততদিন কিন্তু এই ব্যাপারগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে কেমিক্যাল বন্ডিং অত বড় চ্যাপ্টার হওয়া সত্ত্বেও এবারে 11-এ তোমাদের মাত্র 5 নাম্বার আছে। কিন্তু 5 নাম্বার থাকলেও এই চ্যাপ্টারটাকে বেশি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এর ওপর বেস করেই কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলো আছে, সেই 11, 12, গ্র্যাজুয়েশন সবেতেই। কেমিক্যাল বন্ডিং থেকে দুটো এমসিকিউ কোশ্চেন আছে 2 নাম্বার, আর একটা লার্জ অ্যান্সার টাইপ 3 নাম্বারের, মোট 5 নাম্বারের কোশ্চেন আছে। যেমন কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কেমিক্যাল বন্ডিং এই চ্যাপ্টারটাকে আমরা 5 ভাগে ভাগ করেছি। কি কি 5 ভাগ সেটা বলছি, দেখো যেভাবে পড়বো সেটা অনুযায়ী বলছি। কি না, কেমিক্যাল বন্ডিংটাকে প্রধানত আমরা 5টা ভাগে ভাগ করেছি। ফার্স্টটা কি না, যোজ্যতা ইলেকট্রনীয় তত্ত্ব। যোজ্যতা ইলেকট্রনীয় তত্ত্ব। নেক্সট এটা আমাদের ভাগ রাসায়নিক সংযুক্তি। ক্লিয়ার ব্যাপারটা? থার্ড পার্ট যেটা আছে সেটা হচ্ছে পরমাণু সমূহের সংযুক্তি। ফোর্থ পয়েন্ট হচ্ছে হাইড্রোজেন বন্ড। আর লাস্ট পয়েন্ট হচ্ছে মলিকিউলার অরবিটাল থিওরি বা আণবিক কক্ষক তত্ত্ব। এই হচ্ছে 5টা ভাগে ভাগ। তার মধ্যে এই দুটো ভাগ একদম ছোট্ট পার্ট, সেটা আমি বলছি। পরমাণু সমূহের সংযুক্তি, এটাকে আবার আমরা 3টে ভাগে ভাগ করেছি। ঠিকই, একটা হচ্ছে আয়নিক বন্ড, দুই হচ্ছে কোভ্যালেন্ট বা সমযোজী বন্ড, আর 3 হচ্ছে কোঅর্ডিনেট বা অসমযোজী বন্ধন। তাহলে কি, আয়নীয় বন্ধন, কোভ্যালেন্ট বন্ধন বা সমযোজী বন্ধন, আর হচ্ছে অসমযোজী বা কোঅর্ডিনেট বন্ড। এখন এই হচ্ছে এর ভাগ। তার মধ্যে আয়নিক বন্ধনের মধ্যে আমরা কি কি করব না, আয়নিক বন্ধনের সংজ্ঞা পড়তে হবে। সংজ্ঞা পড়তে হবে। তারপর হচ্ছে আয়নিক বন্ধন গঠনের শর্ত। দ্বিতীয় হচ্ছে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, এটা পড়তে হবে। 3 নম্বর হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে লুইস ডট গঠন। কেমন? এছাড়াও এখানে আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যার মধ্যে হচ্ছে ফ্যাজানের সূত্র, তারপর হচ্ছে সলভেশন এনার্জি বা দ্রাবকায়ন শক্তি, তারপর হচ্ছে ল্যাটিস শক্তি। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের আয়নিক বন্ধনের মধ্যে পড়তে হবে। কোভ্যালেন্ট বন্ডের মধ্যে আমাদের কি কি পড়তে হবে না, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে ফার্স্টই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের সংজ্ঞা,
ফার্স্টই হচ্ছে সংজ্ঞা, গঠনের শর্ত, যৌগের বৈশিষ্ট্য, লুইস ডট গঠন। এবার এখানে আর কি পড়তে হবে না, সংকরায়ন। আর কি পড়তে হবে না, ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক। সংকরায়ন, দ্বিমেরু ভ্রামক, এগুলো কিন্তু আমাদের কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পড়তে হবে। এছাড়াও আছে বন্ধন বিভাজন শক্তি, বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি, বন্ধন কোণ, এই ব্যাপারগুলো কিন্তু আমাকে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে পড়তে হবে। কোঅর্ডিনেট বন্ডের মধ্যে কি কি পড়তে হবে? ফার্স্টই হচ্ছে এর সংজ্ঞা। কি পড়তে হবে না, এর সংজ্ঞা। বন্ধন গঠনের ক্রিয়া কৌশল, আর কি না, ক্রিয়া কৌশলের উদাহরণ। তাহলে এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট বন্ড। হাইড্রোজেন বন্ডের ক্ষেত্রে আবার ভাগ আছে। হাইড্রোজেন বন্ড দুটো টাইপের হয়, একটা হচ্ছে ইন্টারমলিকিউলার, আর একটা হচ্ছে ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। এইভাবে আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পুরো ভাগ করা আছে। আমরা আজকে এই টপিকটা পরমাণু সমূহের সংযুক্তি, তার সঙ্গে আয়নিক বন্ডের সংজ্ঞা, গঠন, যৌগের বৈশিষ্ট্য, লুইস ডট, কোভ্যালেন্ট বন্ডের সংজ্ঞা, গঠনের শর্ত, যৌগের বৈশিষ্ট্য, লুইস ডট, আর সংজ্ঞা, কোঅর্ডিনেট বন্ডের বন্ধন গঠনের ক্রিয়া আর উদাহরণের ক্রিয়া কৌশল, এই ব্যাপারগুলো নিয়ে পড়বো। তাহলে এই দুটো টপিক আর এর আন্ডারে এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা হবে। নেক্সট দিন আয়নিক বন্ধনের বাকি টপিকগুলো, তারপরের দিন এর বাকি টপিকগুলো, আর হাইড্রোজেন বন্ড, নেক্সট দিন আণবিক। এটা মোটামুটি আমার 4 দিন 4টে ভিডিও লাগবে। কেমন? দেখো, ফার্স্ট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রনীয় তত্ত্ব। তার আগে আমরা বরঞ্চ সংযুতি, রাসায়নিক সংযুতির কারণ, এই ব্যাপারটা পড়ে নিই। মানে সেকেন্ড টপিক যেটা আমি তোমাদের এটা লিখেছিলাম, সেই ব্যাপারটা নিয়ে ফার্স্ট আমরা আলোচনা করি। তাহলে ফার্স্ট আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাসায়নিক সংযুতির কারণ। রাসায়নিক সংযুতির কারণ। দেখো, রাসায়নিক সংযুতি বা পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কেন বন্ধন গঠন করতে যায়, এর কারণটা কি? এর কারণ যদি তোমাদের জানতে হয় তাহলে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ওরা কি চায় না, বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসকে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস দেওয়ার চেষ্টা করে। তার জন্য কি আছে, দ্বৈত সূত্র আর অষ্টক সূত্র। যারা হিলিয়ামের কাছাকাছি মৌল, তারা কি চায়, তাদের বহিস্থ কক্ষে 2টো করে ইলেকট্রন রাখতে চায়। আর যারা হিলিয়াম ছাড়া অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের কাছাকাছি যে মৌলগুলো, তারা চায় বহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন রাখতে। এই বহিস্থ কক্ষের অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তির উদ্দেশ্যে মৌলগুলো কি করে, রাসায়নিক সংযুতিতে অংশগ্রহণ করে। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে না, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা। নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ, এই করার জন্য রাসায়নিক সংযুতির প্রয়োজন হয়।
এছাড়াও আরেকটা পয়েন্ট আছে, ভালো করে শুনবে, এটা তোমাদের কাছে নতুন। সেটা হচ্ছে যখন কোনো বন্ধন গঠিত হয় তখন কিছু পরিমাণ এনার্জি রিলিজ হয়। যেমন ধরো দুটো হাইড্রোজেন যখন পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে এই বন্ধনের মাধ্যমে, তখন কিছু পরিমাণ এনার্জি, এখানে প্রায় 433 কিলোজুল পার মোল এই পরিমাণ শক্তি, যদি 1 মোল মানে দু মোল হাইড্রোজেন পরমাণু থেকে 1 মোল যদি H2 উৎপন্ন হয়, তাহলে এই পরিমাণ শক্তি নির্গত হয়। নির্গত, যেন মাইনাস চিহ্ন দিলাম, নির্গত হয়। তাহলে আমরা জানি সব সময় যে কোনো পদার্থ, সে পরমাণু হোক, যৌগ হোক, যৌগের অণু হোক, যাই হোক না কেন, তারা কী চায়? ন্যূনতম এনার্জি নিয়ে থাকতে, সব থেকে কম এনার্জি স্টেট যেটা, সেটাই থাকতে। তার জন্য কি দরকার? তার এনার্জি রিলিজ করা দরকার। তাহলে এখানেও দেখো, যদি বন্ধন গঠিত হয় তাহলে মৌলের পরমাণু কর্তৃক বন্ধন গঠনের ফলে এনার্জি রিলিজ হয়। তাহলে আগে যে এনার্জি স্টেটে ছিল, এখন তার এনার্জি স্টেটটা কমে যায়, তার জন্য ওরা সুস্থিতি লাভ করে। তাহলে কি কারণটা কি যদি বলি, তাহলে হচ্ছে ন্যূনতম শক্তি লাভের চেষ্টায়, বা এনার্জিটিক্যালি সুস্থিত হওয়ার জন্য। ন্যূনতম শক্তি লাভের মাধ্যমে স্থায়িত্ব লাভ। এই হচ্ছে রাসায়নিক সংযুতির কারণ। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা প্রথম যে পয়েন্টটা আমরা লিখেছিলাম, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব, তাতে যাচ্ছি। যেমন চলো, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব। যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব প্রথমে বিজ্ঞানী কোসেল এবং লুইস, এবং লুইস এই তত্ত্ব দিয়েছিলেন। বিজ্ঞানী কোসেল এবং লুইস ফার্স্ট এই তত্ত্ব দিয়েছিলেন। পরে ল্যাঙ্গুইমুর এর পরিমার্জিত রূপ প্রকাশ করেন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বের দিয়েছিলেন কে? কোসেল এবং লুইস বলে একজন বিজ্ঞানী। পরে ল্যাঙ্গুইমুর এর পরিমার্জিত রূপ প্রকাশ করেন। তাহলে যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বটা কি? যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বের ফার্স্ট পয়েন্ট হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন। কি? কোনো একটা পরমাণুর সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে, তার উপর ভিত্তি করে ওরা কি করে? ইলেকট্রন গ্রহণ করতে পারে বা ইলেকট্রন বর্জন করতে পারে। যেমন কোনো একটা মৌলের পরমাণুতে, যদি কোনো মৌলের পরমাণুতে 1, 2 বা 3টে ইলেকট্রন থাকলে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই ধরনের পরমাণুর ক্ষেত্রে যদি এই সংখ্যক ইলেকট্রন থাকে, তাহলে ওরা চায় এই ইলেকট্রনগুলো বর্জনের মাধ্যমে ওদের যোজ্যতা পূরণ করতে। যেমন একইভাবে আবার যদি কারোর বহিস্থ কক্ষে 5, 6 বা 7টা ইলেকট্রন থাকে, তখন যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এদের যদি বাইরের কক্ষে 5, 6 এবং 7টা, এরা চায় 3টে ইলেকট্রন বা 2টো ইলেকট্রন বা 1টা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে ওদের যোজ্যতা পূরণ করতে। তাহলে ওদের বহিস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো আছে, তারাই ঠিক করে দেয় যে কায়ে কত যোজ্যতা প্রদর্শন করবে। তাই বহিস্থ কক্ষপথটাকে বলা হয় যোজ্যতা কক্ষ। এবং ওই
কক্ষপথের ইলেকট্রনকে বলা হয় যোজ্যতা কক্ষের ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন। ক্লিয়ার ব্যাপারটা? এটা গেল ফার্স্ট পয়েন্ট। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে অষ্টক বা দ্বৈত পূর্তি। অষ্টক বা দ্বৈত পূর্তি কি, যেটা এখানে বলা হলো ওই রকমই। যেমন ধরো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, সাপোজ ধরো হাইড্রোজেনের দিয়ে বলি একটা দ্বৈত সূত্রের ব্যাপারটা। হাইড্রোজেনের বাইরের কক্ষ কি 1s1। তাহলে একটা ইলেকট্রন যদি নিতে পারে তাহলে 1s2 হবে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, তাই তো? এটা দ্বৈত সূত্র ফলো করতে চাইছে। আবার লিথিয়ামের ধরো 1s2 2s1, যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে 1s2 হবে, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। অপরদিকে আবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে ও হচ্ছে 1s2 2s2 2p4। তাহলে এই যদি দুটো ইলেকট্রন নেয় তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। এইভাবে অষ্টক পূর্তি এবং দ্বৈত পূর্তির জন্য ওরা ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ারিং করতে পারে। ঠিক আছে, মানে ইলেকট্রন ছাড়তে পারে বা ইলেকট্রন গ্রহণ করতে পারে, বা আবার কার্বনের ক্ষেত্রে ইলেকট্রন শেয়ারিংও করতে পারে। তাহলে এই গেল হচ্ছে অষ্টক বা দ্বৈত পূর্তির ব্যাপারটা। এটা গেল সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে এই যোজ্যতা কক্ষের ইলেকট্রন অষ্টক পূর্তি দ্বৈত পূর্তির পর থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে লুইস ডট গঠন। এই নিয়ে আমরা আয়নীয় বন্ধন সমযোজী বন্ধনের ডিটেলে আলোচনা করব। যে লুইস ডট তোমরা যেটা ক্লাস 10-এ পড়েছে ওই ব্যাপারটা কীভাবে লুইস ডট গঠন হয় সেই এর তত্ত্বের মধ্যে সেটাও পড়ছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রন গ্রহণ বা বর্জন অথবা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে, মানে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বন্ধন গঠন। তাহলে কি বললাম? ইলেকট্রন গ্রহণ বা বর্জন এবং ইলেকট্রন জোড় গঠন, সেটার মাধ্যমে বন্ধন গঠন। ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে কি ধরনের বন্ধন? ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? অ্যানায়ন হয়। ইলেকট্রন বর্জন করলে ক্যাটায়ন হয়। ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটা আয়নীয় বন্ধন। আর ইলেকট্রন জোড় গঠন বা ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে সমযোজী বন্ধন। সেই ব্যাপারটা আমরা লুইস ডট স্ট্রাকচার দিয়ে বোঝাবো। লাস্ট পয়েন্ট হচ্ছে রাসায়নিক বন্ধনের সংজ্ঞা। রাসায়নিক বন্ধনের সংজ্ঞা এই হলো যোজ্যতা ইলেকট্রনীয় তত্ত্ব। রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা কি হলো তাহলে? রাসায়নিক বন্ধনের সংজ্ঞা হচ্ছে দুই বা ততোধিক পরমাণু যদি পরস্পরের সঙ্গে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, তাহলে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে, মানে ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে যখন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটাকে যে বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। কোনো একটা যৌগে উপস্থিত পরমাণুগুলো পরস্পরের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে অথবা ইলেকট্রন সমানভাবে ব্যবহারের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে পরস্পর যুক্ত হচ্ছে, সেই বন্ধনকে বলা হচ্ছে রাসায়নিক বন্ধন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে ইলেকট্রন যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্ব, আর হচ্ছে কি না রাসায়নিক সংযুতির এর কারণ। তাহলে এই প্রথম দুটো পয়েন্ট আমরা পড়লাম। নেক্সট আমরা যাচ্ছি আয়নীয় বন্ধনের মধ্যে। এখন আয়নীয় বন্ধন বলতে কি বোঝো? না, আয়নীয় বন্ধন তোমরা ক্লাস বা আয়নীয় বন্ধন বা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বলতে কি বোঝানো হয় তার আগে আমাদের জানতে হবে তড়িৎযোজ্যতা কাকে বলে। তড়িৎযোজ্যতা কাকে বলে? না, কোনো একটা যৌগস্থিত পরমাণুগুলোর মধ্যে যদি ইলেকট্রন গ্রহণ বর্জন ঘটে, যে ইলেকট্রন বর্জন করে সে হচ্ছে ক্যাটায়ন, যে ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যানায়নে পরিণত হয়, তাই তো? যে ইলেকট্রন বর্জন করলো, যেমন ধরো এনে সোডিয়াম একটা ইলেকট্রন যদি বর্জন করে তাহলে Na+ আয়নে পরিণত হবে। আর সেই ইলেকট্রনটাই যদি ক্লোরিন গ্রহণ করে, ধরো একটা ইলেকট্রন গ্রহণ করলো তাহলে Cl- আয়নে পরিণত হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম করলো, এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যে স্থির তড়িৎাকর্ষণ বলের মাধ্যমে
পরস্পর যুক্ত হয়ে থাকার প্রবণতা, তাকেই বলা হচ্ছে তড়িৎযোজ্যতা। এখন তড়িৎযোজী বন্ধন কাকে বলে? না কোনো একটা কোনো পরমাণু ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে পরিণত হলো এবং সেই ইলেকট্রন অন্য একটা পরমাণু গ্রহণের মাধ্যমে আয়নায়নে পরিণত হলো এবং তাদের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বলের সৃষ্টি হলো। এই স্থির তড়িতাকর্ষণ বলের মাধ্যমে পরমাণুগুলো যে লেগে থাকছে তাকেই বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। যেহেতু স্থির তড়িতাকর্ষণ বল, তাই এটাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বলের প্রভাবে যে বন্ধন রচিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে স্থির তড়িৎযোজী বন্ধন। কেমন? তাহলে এই হচ্ছে তড়িৎযোজ্যতা, তড়িৎযোজী বন্ধন। আর তৃতীয় হচ্ছে তড়িৎযোজী যৌগ কাদের বলে? যে সকল অণুতে পরমাণুগুলো তড়িৎযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদের বলা হয় তড়িৎযোজী যৌগ। ক্লিয়ার? এখন এই তড়িৎযোজী বন্ধন গঠিত হয় কিভাবে, তার লুইস ডট গঠনটা দেখায়। তার আগে আমাদের জানতে হবে এই তড়িৎযোজী বন্ধন গঠন হওয়ার শর্ত কী। তাহলে আমাদের প্রথম কী পড়তে হবে? তড়িৎযোজ্যতা কাকে বলে, তড়িৎযোজ্যতা কি, মুখস্থ করার দরকার নেই, শুধু এগুলো রিডিং করবে। তড়িৎযোজী বন্ধন কি আর তড়িৎযোজী যৌগ কি, এই তিনটে পার্ট আমাদের প্রথমে পড়তে হবে। নেক্সট আমরা যাব যেটা লুইস ডট গঠনের আগে আরেকটা জিনিস বলি, তড়িৎযোজী বন্ধন গঠনের শর্তগুলো আমাদের পড়তে হবে। তাহলে দেখো আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন গঠনের শর্তগুলো কী কী, চলো দেখা যাক। তাহলে তড়িৎযোজী বন্ধনের শর্ত, 1 নম্বর যেটা শর্তর মধ্যে আমরা যেটা পড়ছি শর্ত, আর যে ফার্স্ট ওয়ার্ড সেটা কি, তড়িৎযোজী বন্ধনের ক্ষেত্রে যোজ্যতা কক্ষের ইলেকট্রনের ওপর নির্ভর করে সেটা তড়িৎযোজী বন্ধন করবে না সমযোজী বন্ধন করবে। তাহলে কি বললাম না, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাই যোজ্যতা কক্ষের ইলেকট্রন, ধরো দুটো পরমাণু আছে যার, সাপোজ ধরো এক্স একটা পরমাণু যার বহিস্থ কক্ষে না একটা ইলেকট্রন আছে, তার বহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে বা দুটো ইলেকট্রন আছে বা তিনটে ইলেকট্রন আছে। আর ওয়াই একটা পরমাণু আছে যার বহিস্থ কক্ষে 5টা 6টা বা 7টা, 5 6 অথবা 7টা ইলেকট্রন আছে। কেমন? তাহলে এগুলোর মধ্যে যে কোনো একটা আমি ধরে করছি। সাপোজ ধরো এক্স এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন আছে আর ওয়াই এর বাইরের কক্ষে কটা আছে না, ধরো আচ্ছা আগে 6 দিয়ে করি তারপর আবার অন্যটা দেখাচ্ছি, 6টা ইলেকট্রন আছে। তাহলে এ কি চাইবে? তাহলে ধরো সাপোজ ধরো ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 2 আর ইলেকট্রন বিন্যাস কি 2 আর 6। তাহলে এ কি চাইবে? দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে বহিস্থ কক্ষে 8টা করতে। আবার এ কি চাইবে? দুটো ইলেকট্রন নিয়ে বহিস্থ কক্ষে 8টা করতে। দুটো ইলেকট্রন ছাড়তে দুটো ইলেকট্রন নিতে চাইবে, দুটো ইলেকট্রনে ছাড়তে চাইবে। তাহলে এ কিসে পরিণত হবে? এক্স 2 প্লাসে পরিণত হবে আর ওয়াই 2 মাইনাসে পরিণত হবে। তাহলে যুক্ত হলো এক্স ওয়াই, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে পরস্পর যুক্ত হয়ে এক্স ওয়াই যৌগ গঠন করলো, এটা তড়িৎযোজী যৌগ হবে। তাহলে দেখতে হবে যে বহিস্থ কক্ষের ইলেকট্রনের যদি এমন ইলেকট্রন বিন্যাস হয় যেটা কি না ওরা ইলেকট্রন ত্যাগ করতে চায় বা ইলেকট্রনকেও গ্রহণ করতে চায়, তাহলে কিন্তু তারা যোজ্যতা কক্ষের ইলেকট্রন যদি ত্যাগ বা গ্রহণ করার প্রবণতা থাকে তখন তারা তড়িৎযোজী বন্ধন গঠন করতে সক্ষম হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেটা বলতে যাচ্ছিলাম তোমাদের, ধরো এটা আছে আর এখানে ধরো 2 আর 7 আছে, তাহলে 2 আর 7 আছে এই ইলেকট্রন। তাহলে এই চাইবে কি দুটো ইলেকট্রন ছাড়তে আর এই চাইবে কি একটা ইলেকট্রন নিতে, কিন্তু এই দুটো ইলেকট্রন পুরোটাকেই ব্যবহার করতে হবে, তার জন্য এই দুটো পরমাণু লাগবে। কেমন? সংকেতের ব্যাপারটা একটু বলছি। যেমন এর যোজ্যতা কত? 2, এর যোজ্যতা 1, তাহলে এক্স এর যোজ্যতা 2 আর ওয়াই এর যোজ্যতা 1, তাহলে ক্রস হয় তো, তাই না? তাহলে এটা তাহলে হচ্ছে এক্স ওয়াই 2, এই হচ্ছে ওর সংকেত হবে। এটা কিন্তু তড়িৎযোজী যৌগ। তাহলে কি হলো? যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা যদি এমন হয় যাতে কিনা ওরা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার প্রবণতা দেখায় তাহলে কিন্তু ওরা আয়নীয় যৌগ ফর্ম করবে।
নেক্সট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, যেটা আমাদের করতে হবে। 2 নম্বর পয়েন্টে যেটা আছে পরমাণুর আয়নায়ন বিভব। তাহলে পরমাণুর আয়নায়ন বিভব, পরমাণুর আয়নায়ন বিভব কি হতে হবে? ক্যাটায়নের, যেটা যে পরমাণুটা ক্যাটায়ন ফর্ম করবে, অ্যাটম হুইচ ফর্ম ক্যাটায়ন, তার আয়নন বিভব খুব কম হতে হবে। কেন কম হতে হবে? আয়নন বিভব কম হতে হবে। কেন কম হতে হবে? কারণ দেখো, ক্যাটায়নটা ফর্ম করতে গেলে তাকে ইলেকট্রন ছাড়তে হবে। তাহলে ইলেকট্রন যত সহজে ছাড়তে পারবে তত তাড়াতাড়ি সে ক্যাটায়ন ফর্ম করবে। ক্যাটায়ন যত তাড়াতাড়ি ফর্ম করবে তত আয়নীয় যৌগ উৎপন্ন হওয়ার প্রবণতা বেশি হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাটম যেটা অ্যানায়ন ফর্ম করে তার কিন্তু আয়নন বিভব উচ্চমানের হতে হবে। তাহলে কি হবে? ক্যাটায়ন ইলেকট্রন যে এনার্জিটা পেয়ে ক্যাটায়ন ইলেকট্রন ছাড়বে, সেই এনার্জিতেই আবার অ্যানায়ন, যে অ্যাটমটা অ্যানায়ন হওয়ার কথা, সেও ইলেকট্রন ছেড়ে যাবে। তাহলে দুটোই ক্যাটায়নে পরিণত হয়ে যাবে। যার জন্য মনে রাখতে হবে পরমাণুর আয়নন বিভবের উপর হচ্ছে ক্যাটায়ন যেটা ফর্ম করবে যে অ্যাটমটা, তার আয়নন বিভব যেন কম হয়, আর অ্যানায়ন যেটা ফর্ম করবে সেটা যেন আয়নন বিভব বেশি হয়। যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে আয়নন বিভব কম, আর ক্লোরিনের ক্ষেত্রে আয়নন বিভব তুলনামূলক বেশি। তাহলে এই হচ্ছে একটা পয়েন্ট, আয়নন বিভব। থার্ড পয়েন্ট হচ্ছে যেটা 3 নম্বর পয়েন্ট, সে 3 নম্বর পয়েন্টে কি আছে না ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি, এখন ইলেকট্রোনেগেটিভিটি মানে কি? সমযোজী বন্ধন থেকে ইলেকট্রন জোর গ্রহণ করে নেওয়ার যে প্রবণতা, তাকেই বলা হচ্ছে কোনো একটা যৌগের অণুতে উপস্থিত পরমাণুগুলোর ইলেকট্রোনেগেটিভিটি। আয়নীয় যৌগের ক্ষেত্রে দেখা যায় যেটা যে অ্যাটমটা ক্যাটায়ন বা যে অ্যাটমটা অ্যানায়ন ফর্ম করছে, তাদের দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি যেন যথেষ্ট পার্থক্য থাকে। যেটা ক্যাটায়ন ফর্ম করবে তার ইলেকট্রোনেগেটিভিটির থেকে যেটা অ্যানায়ন ফর্ম করবে তার ইলেকট্রোনেগেটিভিটি যেন বেশি হয়। তাহলে অ্যাটম যেটা ক্যাটায়ন ফর্ম করছে তার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে, আর অ্যাটম যে কিনা অ্যানায়ন ফর্ম করছে তার ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু বেশি হবে। সেম এক্সাম্পল সোডিয়ামের ক্ষেত্রে দেখো কম হয় ইলেকট্রোনেগেটিভিটি, ক্লোরিনের ক্ষেত্রে বেশি হচ্ছে। নেক্সট ফোর্থ পয়েন্ট যেটা হচ্ছে আমাদের, ফোর্থ পয়েন্ট কি না পরমাণুর আকার। পরমাণু আকার, আর হচ্ছে আরেকটা দুটো পয়েন্ট একসঙ্গে বলছি, আর যৌগে উপস্থিত আয়নের আধান। এই দুটো পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাজানের সূত্র থেকে আসে। এই দুটো কিন্তু ফ্যাজানের সূত্র প্রযোজ্য। তবু আমি বলে দিচ্ছি, শুনে নাও। ক্যাটায়নের ক্ষেত্রে ক্যাটায়নের আকার যত বড় হবে, আকার যত বড় হবে তত আয়নীয় প্রবণতা বা আয়নীয় যৌগ গঠনের প্রবণতা বেশি হবে। আর অ্যানায়নের আকার যত ছোট হবে তত তড়িৎযোজী ধর্ম বেশি হবে। ক্লিয়ার ব্যাপারটা? যেমন ফর এক্সাম্পল বলছি, দেখো NaCl এর থেকে NaF এর তড়িৎযোজী ধর্ম বেশি। কেমন? উল্টো দিক থেকে আবার দেখো LiCl এর থেকে NaCl এর তড়িৎযোজী ধর্ম বেশি। ভালো করে খেয়াল করবে, বোঝার কোনো অসুবিধা কথা নয়। ভালো করে দেখো, ক্যাটায়নের আকার যত বড় হবে তত তড়িৎযোজী ধর্ম বেশি হবে। তাহলে এই দুটোর মধ্যে, এই দুটো ক্যাটায়ন চেঞ্জ হয়েছে। দেখো এর লিথিয়ামের আকার ছোট, সোডিয়ামের আকার বড়, তাই এর তড়িৎযোজী ধর্ম বেশি। এখানে অ্যানায়ন দুটো সেম। উল্টো দিকে অ্যানায়নের আকার যত ছোট হবে তত কি হবে না তড়িৎযোজী ধর্ম বেশি হবে। দেখো এখানে ক্যাটায়ন দুটো সেম,
অ্যানায়ন F মাইনাস আকার ছোট, তাই এর তড়িৎ ধর্ম বেশি। ক্লিয়ার ব্যাপারটা? যৌগে উপস্থিত আয়নের আধান, ক্যাটায়নের আধান যত কম হবে হয়েছে, এবং অ্যানায়নেরও আধান যত কম হবে তত তড়িৎ ধর্ম বেশি হবে, তত বেশি হবে। কেমন? তাহলে এইগুলো আমরা ফ্যাজানের সূত্রে আবার বলবো, এগুলো এইভাবে এখন মনে রাখো, ফ্যাজানের সূত্রে আবার এগুলো ডিটেলে বলা হবে। সিক্সথ যে পয়েন্টটা, তাহলে এইগুলো তাহলে ফার্স্ট হচ্ছে যোজ্যতা কক্ষে ইলেকট্রন, পরমাণুর আয়নন বিভব, তারপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, পরমাণুর উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার, এবং যৌগে উপস্থিত ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার, আর যৌগে উপস্থিত আয়নগুলোর আধানের প্রকৃতি। লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি এর উপরও ডিপেন্ড করে। এই ব্যাপারটা কি সেটা আমরা পরে আলোচনা করবো। কেমন? তাহলে এই হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের আয়নিক বন্ড তৈরির শর্তাবলী। এবারে আমরা যাচ্ছি আয়নিক বন্ডের লুইস ডট গঠনের মধ্যে। আয়নিক বন্ডের লুইস ডট গঠনটা যদি দেখা হয় তাহলে এই ব্যাপারটা তোমরা আগেও পড়েছো, আমি দুটো মাত্র এক্সাম্পল দেবো, তাতেই আশা করি 10-এর জিনিস পড়বে, আশা করি বুঝতে পেরে যাবে। বেশি এক্সাম্পল দিয়ে আমি এখানে সময় নষ্ট করতে চাইছি না। এটা দেখো, ফার্স্ট হচ্ছে NaCl, একটা এক্সাম্পল, NaCl না বলে আমরা ধরো KCl এর এক্সাম্পল দিই, আর একটা আমরা এক্সাম্পল দিচ্ছি, আচ্ছা KCl না দিয়েও আমরা MgCl2 দিই, আর দিই CaO, এই দুটোর দিই। কেমন? তাহলে ফার্স্ট এখানে Mg আর ক্লোরিন মিলে যৌগ গঠন করেছে, তাহলে Mg ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2, কি চাই এই দুটো ইলেকট্রন ছাড়তে। তাহলে Mg কি করলো, দুটো ইলেকট্রনকে আমরা এইভাবে লিখবো, কারণ দুদিকে করে নিল, করতে করতেই শিখে যাবে। আর ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p5, এ একটা করে ইলেকট্রন নিতে চায় আর এই দুটো ইলেকট্রন ছাড়তে চায়, ওই জন্য দুটো ইলেকট্রন নেওয়ার জন্য দুটো ক্লোরিন দরকার হয়েছে। তাহলে এই ক্লোরিন আর এই ক্লোরিন, এর বাইরে পক্ষে কটা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে এই ইলেকট্রন গেল, এই ইলেকট্রন গেল। তাহলে এর ফলে কি উৎপন্ন হলো না, Mg, দেখো Mg2+ উৎপন্ন হলো, তাই না? আর কি উৎপন্ন হলো, দুটো Cl মাইনাস, দেখো এদিকে একটা Cl মাইনাস, এদিকে একটা Cl মাইনাস, এদিকে একটা Cl মাইনাস। ঠিক আছে, অনেকেই ভুল করো, তোমরা Cl2 মাইনাস লিখে দাও, এটা যেন লিখো না। তাহলে কি হবে, 2Cl মাইনাস, এটা লিখলাম না, তাহলে 2Cl মাইনাস। এবার এদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল কাজ করছে, তাহলে তৈরি হবে MgCl2, এই যৌগটা গঠন করে। কেমন? আশা করি কারো অসুবিধা হওয়ার কথা না, এগুলো তোমরা আগে করেছো। নেক্সট আমরা যাচ্ছি, তাহলে এটা লেখা ভুল, 2Cl মাইনাস। নেক্সট আমরা যাচ্ছি CaO এর ব্যাপারটা। CaO ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 4s2, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কি Ca 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, 4s2 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। অক্সিজেনের কি 1s2 2s2 2p4, এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এই দুটো ইলেকট্রন ছাড়তে চায়, ও দুটো ইলেকট্রন নিতে চায়, তাহলে ক্যালসিয়াম, এই অক্সিজেন 1 2 3 4 5 6, তাহলে এই তাহলে কী হলো Ca2+ আর O2 মাইনাস, তাহলে যুক্ত হয়ে তৈরি করলো CaO। এই হচ্ছে কেমিক্যাল বন্ডিংয়ের আয়নিক বন্ডের লুইস ডট স্ট্রাকচার। কেমন? তাহলে লুইস ডট স্ট্রাকচার হলো, আর আমাদের শর্ত হলো। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য সমূহ। আয়নীয় যৌগের যদি বৈশিষ্ট্য দেখো, আয়নীয় যৌগগুলোর কি হয়, কি কি বৈশিষ্ট্য আমাদের কি কি ধরে পড়তে হবে। যেমন হচ্ছে আয়নীয় যৌগ গঠিত হয় বন্ধন ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনের মাধ্যমে। তাহলে ফার্স্ট হচ্ছে, তাহলে আমরা কি পড়ছি না বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে ফার্স্টই হচ্ছে আমাদের কি না এদের বন্ধন প্রকৃতি। বন্ধন হচ্ছে আয়নিক বন্ড, তার জন্য দায়ী কি না
স্ট্যাটিক ইন্টারাকশন বা স্থির তড়িৎ আকর্ষণ বল। এর জন্য কি হয়, আয়নগুলোর মধ্যে তীব্র তড়িৎ আকর্ষণ বল ক্রিয়া করে, যার কারণে এরা সাধারণত কঠিন হয়। তাহলে এটা কি হচ্ছে, ওদের ভৌত অবস্থা। তৃতীয় হচ্ছে তড়িৎ পরিবাহিতা। এরা আয়নে বিয়োজিত হওয়ার কারণে গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ পরিবহন করে। কেমন? 4 নম্বর পয়েন্ট হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি, কারণ এটা কঠিন অবস্থায় থাকে তো। আর আয়নিক বন্ড বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে খুব শক্তিশালী বন্ধন হওয়ায় এদের কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। 5 নম্বর হচ্ছে কেলাস গঠনের প্রবণতা। কি হয় না, এখানে যে আয়নগুলো হয়, যেমন ধরো Na+, এই Na+ কে ঘিরে 6টা Cl- অবস্থান, আবার পিছনে আবার একটা Cl- কে ঘিরে 6টা Na+ অবস্থান করে। এইভাবে এরা একটা সুস্থিত কেলাস গঠনের মাধ্যমে অবস্থান করে, তার মানে এদের কেলাস গঠনের প্রবণতা বর্তমান। 6th হচ্ছে সমাবয়বতা। এদের সমাবয়বতা ধর্ম কিছু নেই। নেক্সট হচ্ছে এদের মধ্যে পরিবর্তনশীল সমাবয়বতা ধর্ম নেই। তাহলে আয়নিক বন্ড আমি আরেকবার বলছি, ফার্স্ট হচ্ছে আয়নিক বন্ড, এদের বন্ধন প্রকৃতি আয়নীয় প্রকৃতির, স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে এরা কঠিন হয়, যার কারণে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব বেশি হয়, এটা ওদের ভৌত অবস্থা। তারপরে স্থায়িত্বও বেশি, তার মানে তড়িৎ পরিবাহিতা না আয়নে বিয়োজিত হওয়ার কারণে এরা গলিত অবস্থা এবং দ্রবণে তড়িৎ পরিবহন করে। কেলাস গঠনের প্রবণতা আছে, সমবায়বতা ধর্ম দেখায় না। আরেকটা পয়েন্ট হচ্ছে দ্রাব্যতা। এরা কি হয়, ম্যাক্সিমাম আয়নীয় যৌগগুলো জল এবং ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হতে পারে। কেমন? তাহলে এই গেল হচ্ছে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য। তাহলে আয়নীয় যৌগের জেনারেল ক্যারেক্টার, যেটা তোমরা ক্লাস 10-এও পড়েছিল, সেগুলো কি না, ফার্স্ট হচ্ছে আয়নীয় যৌগ গঠনের শর্ত। ফার্স্ট হচ্ছে আয়নীয় বন্ধন কাকে বলে, তড়িৎযোজ্যতা কাকে বলে, তড়িৎযোজী যৌগ বলতে কি বোঝো, এই তিনটে। নেক্সট হচ্ছে আয়নীয় বন্ধন গঠনের শর্ত। তারপর হচ্ছে আয়নীয় বন্ধন গঠনের শর্তের পর সেটা হচ্ছে লুইস ডট গঠন। তারপর হচ্ছে বৈশিষ্ট্য। এইভাবে তোমরা আয়নীয় বন্ধনটা পড়বে। নেক্সট আমরা আসবো, এরপরে যে পার্টগুলো আছে সেগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো। এরপরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে সমযোজী বন্ধন। এবার দেখো আমাদের যেটা পড়ার পার্ট সেটা হচ্ছে সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। বা সমযোজী বন্ধন। এখন এই সমযোজী বন্ধন পড়তে গেলে প্রথমে আমায় পড়তে হবে সমযোজ্যতা, কোভ্যালেন্সি। সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, সমযোজী যৌগ, আর এই যৌগের কিছু প্রকারভেদ আছে সেগুলো। ফার্স্ট হচ্ছে সমযোজ্যতা বলতে কি বোঝায় না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী দুটো পরমাণু বা একাধিক পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায়, যেমন যখন তাদের বহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলোকে সমান সংখ্যক ইলেকট্রনকে
সমানভাবে ব্যবহার করে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যুক্ত হয় বা যুক্ত হওয়ার যে প্রবণতা দেখায় তাকেই বলা হচ্ছে সমযোজ্যতা। যে প্রবণতা তাকেই বলা হচ্ছে সমযোজ্যতা। তাহলে সমযোজী বন্ধন কাকে বলবো না, দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সঙ্গে পরস্পর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় পরস্পরের বহিস্থ কক্ষের ইলেকট্রনকে সমান সংখ্যক ইলেকট্রনকে সমানভাবে ব্যবহারের মাধ্যমে ইলেকট্রন এবং ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে যে বন্ধন গড়ে তোলে, রাসায়নিক বন্ধন গড়ে তোলে, তাকেই বলা হচ্ছে সমযোজী বন্ধন। আবার একবার বলছি, দুই বা ততোধিক পরমাণু যখন নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টায় নিজেদের বহিস্থ কক্ষের ইলেকট্রনকে সমান সংখ্যক ইলেকট্রনকে দুজনের সমানভাবে ব্যবহারের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে বন্ধন গঠন করে বা রাসায়নিক বন্ধন গঠন করে, তখন সেই বন্ধনকে বলা হবে সমযোজী বন্ধন। কেমন? সমযোজী যৌগ কাকে বলে না, সমযোজী যৌগ হচ্ছে যে সকল যৌগে পরমাণুগুলো সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ আছে তাদের বলা হচ্ছে সমযোজী যৌগ। ক্লিয়ার ব্যাপারটা? এখন সমযোজী যৌগকে আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি। যেমন সমযোজী যৌগগুলোর মধ্যে আমরা এটাকে প্রথমে একটা ভাগে ভাগ করতে পারি, যেটা হচ্ছে মৌলিক অণু। মৌলিক অণু এর মধ্যেই পড়বে পোলার কোভ্যালেন্ট নন পোলার কোভ্যালেন্ট মলিকিউল, নন পোলার কোভ্যালেন্ট মলিকিউল। আর 2 নম্বর হচ্ছে বা অধ্রুবীয় সমযোজী অণু। আর একটা হচ্ছে যৌগিক অণু। এটা কি পোলার কোভ্যালেন্ট মলিকিউল। কীরকম ব্যাপারটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। যেমন ধরো, তাহলে এটা হচ্ছে অধ্রুবীয়, এটা হচ্ছে ধ্রুবীয়। পোলার মানে ধ্রুবীয়, নন পোলার মানে অধ্রুবীয়। এক্সাম্পল দেখো, যেমন হাইড্রোজেন H2, এটা কিন্তু একটা অণু। তাহলে এতে কী হয়েছে, দুটো হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেয়েছে। এটা আমরা লুইস ডট গঠনে আরও ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে এখানে দুজনকার ইলেকট্রোনেগেটিভিটি সেম, যার জন্য এই ইলেকট্রন জোড় কিন্তু কারোর দিকে মুভ করবে না। তাই এই বন্ধনটা হচ্ছে অধ্রুবীয় বন্ধন। এবং দেখো, এটা মৌলিক অণু, হোমো অ্যাটমিক মলিকিউল। হোমো অ্যাটমিক মলিকিউল মানে একই ধরনের পরমাণু এর মধ্যে উপস্থিত আছে, তাই এটাকে বলা হবে হোমো অ্যাটমিক মলিকিউল। তাহলে এই ধরনের যেগুলো হোমো অ্যাটমিক মলিকিউল বা মৌলিক অণু, তারা কিন্তু নন পোলার হয়, মানে অধ্রুবীয় হয়। সেরকম আরও এক্সাম্পল O2 আছে, N2 আছে, এগুলো সবই হচ্ছে মৌলিক অণু বা নন পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ডের উদাহরণ। এবার যৌগিক অণু, যৌগিক সমযোজী অণু বা ধ্রুবীয় অণু, সেটা কি পোলার মলিকিউল, সেটা কি না, যেমন ধরো HCl কিন্তু সমযোজী যৌগ, কিন্তু ইলেকট্রন দেখো ক্লোরিনের দিকে মুভ করবে। তাহলে এর মাথায় ডেল মাইনাস চার্জ, এর মাথায় ডেল পজিটিভ চার্জ জেনারেট করবে, যার কারণে এই বন্ধনটা হবে ধ্রুবীয় প্রকৃতির। যেমন ধরো NH3, এখানে কিন্তু হাইড্রোজেনের থেকে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই ইলেকট্রনগুলোর দিকে মুভ করবে, যার কারণে এর মাথায় ডেল মাইনাস, এদের মাথায় ডেল প্লাস চার্জ জেনারেট করবে। যেহেতু চার্জের সেপারেশন হচ্ছে, চার্জের ভাগ হচ্ছে, তাই বলা হয় পোলার। আর যৌগিক অণু কেন না, ভিন্ন ধরনের, বা এটাকে বলা হয় এটা হচ্ছে হেটারো অ্যাটমিক মলিকিউল, এটা হচ্ছে হোমো অ্যাটমিক মলিকিউল, এটা হচ্ছে হেটারো অ্যাটমিক মলিকিউল। হেটারো অ্যাটমিক মলিকিউল মানে একই ভিন্ন ভিন্ন প্রকার পরমাণু এর মধ্যে উপস্থিত। তাহলে এটা হচ্ছে হোমো অ্যাটমিক, এটা হচ্ছে হেটারো অ্যাটমিক বা যৌগিক অণু। এই ধরনের অণুগুলো কী হয়, পোলার হয়, মানে ধ্রুবীয় প্রকৃতির হয়। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারলে? এই হচ্ছে সমযোজীর একটা টাইপের ভাগ। আর একটা টাইপের ভাগ আছে, সেটা কি ডবল বন্ড, ট্রিপল বন্ড আর সিঙ্গেল বন্ড। সেগুলো মৌলিক অণুর ক্ষেত্রে দেখা যায়। যেমন ধরো হাইড্রোজেন কী হয়, সিঙ্গেল বন্ড, সমযোজী যৌগ, কিন্তু এখানে এক বন্ধন। অক্সিজেন কী হয়, দ্বিবন্ধন। নাইট্রোজেন কী হয়, ত্রিবন্ধন। এই হচ্ছে। আবার ক্লোরিন কী হয়, Cl2, সেটা হয় এক বন্ধন।
তাহলে এইভাবেও আবার সমযোজী যৌগগুলোকে ভাগ করা যায়। কেমন? এবার দ্বিতীয়তে আমরা যাচ্ছি সমযোজী যৌগ এর লুইস ডট গঠন। তাহলে সমযোজী যৌগের লুইস ডট গঠন যদি তোমরা এটা ক্লাস 10-এ পড়েছো, তাহলে আমি এখানে সমযোজী যৌগের লুইস ডট গঠনের ব্যাপারটা আগে বলি। তাহলে সমযোজী যৌগের লুইস ডট গঠনে যদি যাও, সেখানে কি হয় না, ইলেকট্রন, বহিস্থ কক্ষের ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন দুজনে শেয়ার করে, দুজনে সমানভাবে ব্যবহার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের চেষ্টা করে। সেরকম একটা এক্সাম্পল দিচ্ছি। প্রথমে আমরা হোমোঅ্যাটমিক মলিকিউলের জন্য দিচ্ছি, আমরা ধরো O2 এর জন্য দিচ্ছি। O2, সেখানে অক্সিজেনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন? 1s2, 2s2, 2p4। তাহলে দুটো করে যদি ইলেকট্রন পাওয়া যায়, তাহলে দুজনের ইলেকট্রন বিন্যাস কী হবে? নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস পাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। ওইরকম আর একটা অক্সিজেন 2, 3, 4, 5, 6। তাহলে এই বহিস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাস দেখে কিন্তু আমরা কটা করে বন্ড করবে সেটা বুঝতে পারবো। কীভাবে? দেখো, এর কটা ইলেকট্রন দরকার? দুটো ইলেকট্রন দরকার, তাই এ ডবল বন্ড করবে। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p3। তাহলে আছে কটা? 5টা। তাহলে এর কটা ইলেকট্রন দরকার? 3টে ইলেকট্রন দরকার, তাই এটা 3টে বন্ড ফর্ম করবে। হাইড্রোজেন হচ্ছে 1s1। তাহলে এর কটা ইলেকট্রন দরকার? একটা ইলেকট্রন, তাই এর সিঙ্গেল বন্ড ফর্ম করবে। ক্লিয়ার ব্যাপারটা? তো এরকম এঁকে যে দেখতে হবে তা নয়, কিন্তু এগুলো এমনিই বোঝা যায়। তাহলে এরা কী করে? পরের স্টেপটায় কী হয়? অক্সিজেন, এই অক্সিজেনটা ওর যে ইলেকট্রনগুলো আছে সেগুলো এদিকে দিল, এও ওর ইলেকট্রনগুলোকে বললো ঠিক আছে তুমিও আমার ইলেকট্রন ব্যবহার করো। তাহলে দুজনেই দুটো করে ইলেকট্রন, বহিস্থ কক্ষের ইলেকট্রন ওদের সমানভাবে ব্যবহার করতে চাইবে। তাহলে কী ফর্ম করলো? ও ডবল বন্ড ও। আর এই যে এগুলো যে পড়ে আছে, এগুলোকে বলা হয় লোন পেয়ার, এগুলোকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন, যেগুলো আমরা পরে আবার শিখবো, এই লোন পেয়ার হিসেবে পড়ে থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে O2 অণুর গঠন হোমোঅ্যাটমিক মলিকিউলের ক্ষেত্রে। এবার হেটারো অ্যাটমিক মলিকিউলে যাই, যেমন ধরো NH3 এর ক্ষেত্রে বা CH4 এর ক্ষেত্রে। NH3, CH4 এটাই বলি, CH4। তাহলে কার্বন আর হাইড্রোজেন, কার্বন ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p2। তাহলে দেখো এর বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন? 4টে। তাহলে এখনো কটা ইলেকট্রন দরকার? 4টে। হাইড্রোজেনের কটা ইলেকট্রন? না, 1s1। তাহলে এর ইলেকট্রন দরকার একটা। তাহলে কার্বন এর বাইরের কক্ষে 4টে ইলেকট্রনকে এইভাবে রাখে। আমরা যেহেতু গঠন জানি মিথেনে, তাই এইভাবে আঁকছি। যাদের অসুবিধা হবে তারা এইভাবেও কিন্তু করতে পারো, কোনো ভুল নেই, তাহলে কাটবে না তোমাকে। তাহলে এটা আমরা করছি এইভাবে গঠন। এবার হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন আছে, এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, আর এই হাইড্রোজেনের আর একটা ইলেকট্রন আছে। তাহলে দেখো এর সমানভাবে যদি ব্যবহার করতে পারে, তাহলে দুজনই, হাইড্রোজেন তার দ্বৈত সূত্র ফলো করবে, ডাবলেট কমপ্লিট করতে পারবে, আর কার্বন তার অক্টেট কমপ্লিট করতে পারবে। তাহলে নেক্সট স্টেপে কী হলো? সি, এই হাইড্রোজেন, এই দুটো ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ওর নিজের একটা, এই দুটো ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ওর নিজের একটা, এই দুটো ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ওর নিজের একটা। তাহলে কার্বনে কটা ইলেকট্রন হয়ে গেল? দেখো বহিস্থ কক্ষে 8টা, আর সব কটা হাইড্রোজেনের দুটো, যেটাই ওরা চায়, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস পেল, তাই না, সমানভাবে ব্যবহার করার মাধ্যমে। তাহলে এইভাবে CH4, সি, হাইড্রোজেন, 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 এই অণুটা গঠিত হলো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু আমরা সমযোজী বন্ধন এইভাবে গঠিত হয়। যেমন এবার এছাড়াও আরেকটা এক্সাম্পল বলি, যেমন ধরো অ্যাসিটিলিনের ক্ষেত্রে। চলো, অ্যাসিটিলিন হচ্ছে C2H2। তাহলে এখানে কি রকম বন্ধনটা দেখো, এটা এই হচ্ছে ওর কে দেখতে। তাহলে এখানে যদি আমি ওর সমযোজী বন্ধনটা আঁকি, তাহলে কীরকম? কার্বন, তার একদিকে 3টে ইলেকট্রন আর একদিকে একটা ইলেকট্রন, মোট 4টে বাইরের পক্ষে। এই কার্বনের একদিকে 3টে ইলেকট্রন আর একদিকে একটা ইলেকট্রন। হাইড্রোজেন তার একটা, এদিকে একটা হাইড্রোজেন তার একটা। এবার নেক্সট স্টেপে কী হচ্ছে? এই ইলেকট্রনগুলো কাছাকাছি সরে আসছে, তাহলে 3টে ইলেকট্রন, কার্বন, কার্বন, এই দুটো ইলেকট্রন হাইড্রোজেন, এই দুটো ইলেকট্রন হাইড্রোজেন। তাহলে এই কার্বন দেখো, এই 3টে 6টা, 7টা, 8টা
সমানভাবে ব্যবহার। এই কার্বনও 3টে 3টে 6টা 7টা 8টা, এই হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন মানে দুটো ইলেকট্রন, এটা দুটো ইলেকট্রন। তাহলে পরের স্টেপটা কী হলো? সি ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ। এটা হচ্ছে ট্রিপল বন্ড যে থাকা একটা সমযোজী অণু। ক্লিয়ার? এই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের লুইস ডট গঠন। নেক্সট আমরা যেটা যাবো কোভ্যালেন্ট বন্ড গঠনের শর্ত। দেখো কোভ্যালেন্ট বন্ড গঠনের শর্ত যেটা, প্রধানত কোভ্যালেন্ট বন্ড গঠনের শর্তটা কি না, এর যোজ্যতা কক্ষের ইলেকট্রন, এর যোজ্যতা কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো সাধারণত কি হয় না, যেটা শেয়ারিং, কোনো সময় ইলেকট্রন দেওয়া নেওয়া হবে না। 1 নম্বর পয়েন্ট হচ্ছে যোজ্যতা কক্ষের ইলেকট্রন। এখানে কিন্তু ইলেকট্রন দেওয়া নেওয়া কোনো মতেই হবে না, এখানে ইলেকট্রন দেওয়া নেওয়া হবে না, এখানে কি হবে? ইলেকট্রনের শেয়ারিং হবে। ঠিক আছে, তাহলে এখানে হবে ইলেকট্রন গ্রহণ বা বর্জন হবে না, ইলেকট্রন জোড় গঠন হবে, ইলেকট্রন জোড় গঠন এর মাধ্যমে হবে। এবার সেকেন্ড পয়েন্ট, ইলেকট্রন যোজ্যতা কক্ষের পর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, যে মৌলের পরমাণুগুলো এই কোভ্যালেন্ট বন্ড গঠন করবে তাদের ইলেকট্রন অ্যাফিনিটি সমান হওয়া উচিত, সমান বা প্রায় সমান হওয়া উচিত ইলেকট্রন অ্যাফিনিটি, যাতে কেউই ইলেকট্রন অন্যজনের থেকে নিতে না পারে। ঠিক আছে, কেউ যেন ইলেকট্রন নিয়ে নেগেটিভ আধান বা কেউ আধানগ্রস্ত হতে না পারে। কেমন? কারণ আয়ন ফর্ম করলে হবে না, পরমাণু অবস্থাতেই থাকতে হবে। থার্ড হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটাও তাই, ইলেকট্রোনেগেটিভিটি সমান বা প্রায় সমান হতে হবে, প্রায় সমান হতে হবে। যদি সমান হয় তাহলে কি তৈরি হবে না, নন পোলার বা অধ্রুবীয় সমযোজী যৌগ তৈরি হবে, সমযোজী যৌগ তৈরি হবে। আর যদি প্রায় সমান হয় তাহলে ধ্রুবীয় সমযোজী যৌগ তৈরি হবে। এর সমানের এক্সাম্পল কি? H2, O2, N2, এগুলো হচ্ছে সমান, Cl2 উদাহরণ। আর এটা কি? HCl, H2O, এগুলো হচ্ছে প্রায় সমান এর উদাহরণ। কেমন? তাহলে এই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে ইলেকট্রন আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নায়ন বিভব, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন পোটেনশিয়াল। খেয়াল রাখতে হবে দুজনেরই যেন আয়নাইজেশন পোটেনশিয়াল প্রায় সমান হয়, কারণ কেউ যদি ইলেকট্রন ত্যাগ করে বা কেউ যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু সেগুলো আয়নে পরিণত হবে। তাই দরকার যে আয়নাইজেশন পোটেনশিয়াল যেন দুটো পরমাণুরই সমান হয়, যাদের মধ্যে সমযোজী বন্ধন রচিত হচ্ছে তাদের যেন সমান হয়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ and distance between two nuclei। তাহলে কি? নিউক্লিয়ার চার্জ, যে পরমাণুগুলো সমযোজী বন্ধনে অংশগ্রহণ করছে তাদের কেন্দ্রে বা নিউক্লিয়াসের আধান যেন খুব বেশি হয় বা অধিক মানের হলে সেটা সমযোজী বন্ধনের প্রকৃতি ভালো হবে বা সমযোজী চরিত্র বেশি হবে। আর কি হচ্ছে? নিউক্লিয়াস দুটোর ডিস্টেন্স, যে পরমাণু দুটোর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হচ্ছে তাদের নিউক্লিয়াসের দূরত্ব যেন কম হয়। ঠিক আছে, তাহলে সমযোজী বন্ধন বা ওই যে সমযোজী বন্ধনটা গঠিত হয়েছে তার সমযোজী প্রকৃতি বেশি হবে বা সমযোজী ধর্ম বেশি হবে। তাহলে এই হচ্ছে সমযোজী বন্ধনের গঠনের জন্য শর্ত। ক্লিয়ার? তাহলে 5টা শর্ত আমি বললাম। যোজ্যতা কক্ষের ইলেকট্রন এমন হতে হবে যাতে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে না, বা ইলেকট্রন জোড় গঠন করবে। সেই কারণেই কার্বন সাধারণত যে যৌগগুলো গঠন করে তার ম্যাক্সিমামটাই হচ্ছে সমযোজী। ইলেকট্রন অ্যাফিনিটি প্রায় সমান হতে হবে যাতে কেউ ইলেকট্রন গ্রহণ বা বর্জন না করতে পারে। ইলেকট্রন নেগেটিভিটি দুজনের প্রায় সমান হতে হবে বা একদম সমান হতে হবে। সমান হলে কি হবে না, অধ্রুবীয় সমযোজী যৌগ বা হোমো অ্যাটমিক মলিকিউল তৈরি করবে। প্রায় সমান হলে ধ্রুবীয় যৌগ বা হেটেরো অ্যাটমিক মলিকিউল তৈরি করবে। আয়নাইজেশন পোটেনশিয়াল প্রায় সমান হতে হবে এবং নিউক্লিয়ার চার্জ
বেশি হলে ভালো হয়, আর দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্স, যে পরমাণুগুলোর মধ্যে সমযোজী বন্ধন গড়ে উঠছে সেই নিউক্লিয়াস দুটোর মধ্যে ডিস্টেন্স যেন কম হয়। এই হচ্ছে সমযোজী বন্ধন গঠনের শর্ত। এবারে আমরা যাই সমযোজী বন্ধনের প্রকৃতির ওপর। দেখো সমযোজী বন্ধনের প্রকৃতি বা বৈশিষ্ট্যের ওপর সমযোজী যৌগের বৈশিষ্ট্য। তাহলে সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মধ্যে যদি যাই, তাহলে ফার্স্ট কি হবে না, বন্ধন প্রকৃতি। বন্ধন প্রকৃতি সমযোজী, তাই তো। দ্বিতীয় হচ্ছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা কি, এরা সাধারণত গ্যাস বা তরল হয়। 3 নম্বর পয়েন্ট, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে? স্ফুটনাঙ্ক কি হবে? খুব কম, বা তড়িৎযোজী যৌগ অপেক্ষা কম। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে দ্রাব্যতা। এরা জল বা এর ন্যায় ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। কিসে দ্রবীভূত হয়? ধ্রুবীয় দ্রাবকে। জল বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় না। অধ্রুবীয় দ্রাবক যেমন কি বেঞ্জিন, ইথার, এগুলোতে দ্রবীভূত হয়। অ্যালকোহল, এগুলোতে দ্রবীভূত হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা সাধারণত এরা যেহেতু আয়নে বিয়োজিত হয় না, আয়নে বিয়োজিত কম হয়, তাই তড়িৎ পরিবাহিতা কম হয়। আয়নে বিয়োজিত কম হয় বলে এদের তড়িৎ পরিবাহিতাও কম। কিন্তু এদের একটা বিশেষ ধর্ম আছে, সেটা হচ্ছে সমাবয়বতা। এরা সমাবয়বতা, বেশ কিছু সমযোজী যৌগ যারা সমাবয়বতা প্রদর্শন করে। আরেকটা পয়েন্ট তোমরা বলতে পারো, সকল জৈব যৌগই সমযোজী প্রকৃতির। সকল জৈব যৌগ সমযোজী প্রকৃতির। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের বৈশিষ্ট্য। কেমন? তাহলে কোভ্যালেন্ট বন্ড থেকে আমরা কি বলবো না, কোভ্যালেন্সি বা সমযোজ্যতা। কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধন, আর হচ্ছে সমযোজী যৌগ। সমযোজী যৌগের প্রকারভেদ, তারপর বলবো আমরা সমযোজী যৌগ গঠনের শর্ত, তারপরে বলবো আমরা লুইস ডট গঠন, আগে ওটা পড়তে পারো। লাস্ট পয়েন্ট হচ্ছে বৈশিষ্ট্য। আরও কিছু আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। এরপর যেটা তোমাদের কাছে নতুন, এগুলো যা পড়ানো হলো সবই কিন্তু ক্লাস 10-এর জিনিস আমরা বললাম। এবার যেটা একটু নতুন তোমাদের কাছে, সেটা হচ্ছে অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধনটা কি, বা কোঅর্ডিনেট বন্ড কি না, কোঅর্ডিনেট বন্ড এটা কি? এটা হচ্ছে যখন দুটো পরমাণু পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণের মাধ্যমে তারা কি চাইছে না, তাদের অষ্টক পূর্তি করাতে বা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে, তখন যে কোনো একটা পরমাণু তার বহিস্থ কক্ষপথ থেকে এক জোড়া ইলেকট্রনকে অন্য পরমাণুর দিকে দিচ্ছে, এবং সেই ইলেকট্রন জোড়টা দুজনে সমানভাবে ব্যবহার করার যে প্রবণতা, তাকেই বলা হচ্ছে অসমযোজ্যতা। আবার বলছি, একটা পরমাণু এক জোড়া ইলেকট্রন দিচ্ছে, এবং সেই পরমাণুটা এবং যাকে দিচ্ছে সে দুজনেই সমানভাবে ওই দুটো ইলেকট্রনকে ব্যবহার করছে। এই যে বৈশিষ্ট্য, সেটাকেই বলা হচ্ছে অসমযোজ্যতা। অসমযোজ্যতা কেন না, একজন দিচ্ছে, অন্যজন দুজনে মিলে ব্যবহার করছে। সমযোজ্যতা কেন, দুজনে দিচ্ছিল, দুজনে সমানভাবে ব্যবহার করছিল। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এবার অসমযোজী বন্ধন কি? সেম অসমযোজ্যতার সংজ্ঞাটা বললো এর মাধ্যমে যে বন্ধন, রাসায়নিক বন্ধন গঠিত হয়, তাকেই বলা হচ্ছে অসমযোজী বন্ধন। কেমন? আর অসমযোজী যৌগ কি? যে সকল যৌগে কোনো একটা যৌগের মধ্যে উপস্থিত কোনো একটা মৌলের পরমাণু
অন্য পরমাণুটাকে তার বহিস্থ কক্ষ থেকে একজোড়া ইলেকট্রন প্রদান করছে এবং দুজনে সমানভাবে ব্যবহার করছে, তখন সেই যৌগকে বলা হবে অসমযোজী যৌগ। এখন যে অসমযোজী যৌগে শুধু অসমযোজী বন্ধনই থাকবে তা নয়, কিন্তু এই যৌগে কিন্তু সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধনও থাকতে পারে। কেমন? নেক্সট এবার দেখো অসমযোজী বন্ধনের ব্যাপারটা। এখন অসমযোজী বন্ধন গঠনের শর্তগুলো কী কী? অসমযোজী বন্ধন গঠনের শর্তর মধ্যে যদি আমরা আলোকপাত করি, তাহলে ফার্স্ট পয়েন্ট যেটা আমরা লিখবো অসমযোজী বন্ধন গঠনের শর্তের মধ্যে, সেটা হচ্ছে একটি পরমাণু যা অসমযোজী যে দুটি পরমাণুর মধ্যে অসমযোজী বন্ধন গঠিত হবে তাদের একটি যেন লোন পেয়ার থাকে। ঠিক আছে, এটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতেই হবে। আমি তোর কোঅর্ডিনেট বন্ড গঠনের ব্যাপারটা বললেই বুঝতে পারবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই একই কথা, পরমাণুগুলির মধ্যে একটি যে আর কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা গ্রহণ করবে, একটি মানে যে লোন পেয়ার যে গ্রহণ করবে তার যেন ফাঁকা কক্ষক থাকে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যে ইলেকট্রনটা, যে অসমযোজী ইলেকট্রন জোড়টা দেবে তার যেন একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, আর যে ইলেকট্রনটা গ্রহণ করবে তার যেন একটা ফাঁকা কক্ষক থাকে। আর এখানে কিন্তু আবার বলছি, এখানে কিন্তু 3 নম্বর পয়েন্ট যেটা, এখানে কিন্তু ইলেকট্রন দেয়া নেয়া হবে না। এখানে এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টাই দুজনেই ব্যবহার করবে, যে দিচ্ছে আর যার দিকে ঠেলছে তার দুজনেই কিন্তু এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা ব্যবহার করবে। ক্লিয়ার ব্যাপারটা? এই হচ্ছে ওদের শর্ত। এবার একটা আমি ক্রিয়াটা দেখাই, মানে ক্রিয়া কৌশল, যেখানে কোঅর্ডিনেট বন্ড ফর্মেশন দেখায়। কোঅর্ডিনেট বন্ড ফর্মেশনের এক্সাম্পল দেখায়। যেমন ধরো অ্যামোনিয়া তোমরা জানো, অ্যামোনিয়ার নাইট্রোজেন 3টে হাইড্রোজেন নিয়ে থাকে। আর কি হয় না, অ্যামোনিয়া অণুতে NH3 অণুতে নাইট্রোজেনের মাথায় একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। কারণ অ্যামোনিয়ার নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন কটা? 5টা। 3টে বন্ধন করেছে আর একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পড়ে আছে। কীরকম দেখতে? এটা তোমার ক্লাস 10এই পড়া উচিত। এই 3টে হাইড্রোজেন, তাই না? এখন এর কাছে H+ এলে তাহলে এ কি করে? এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে এর দিকে ঠেলে দেয়। কি করে না, হাইড্রোজেনে দেখো যদি ইলেকট্রন বিন্যাস করো 1s1 ছিল, সেখান থেকে ইলেকট্রনটা সরে গেছে, তাহলে 1sটা তো ফাঁকা পড়ে আছে, সেইখানে ইলেকট্রনটা ছাড়বে, দিয়ে কী করলো? NH4+ তৈরি করলো। অ্যাকচুয়ালি এরকম নয়, তাহলে কী তৈরি করলো? NH3। আর এই লোন পেয়ারটা যেহেতু ওর দিকে যাচ্ছে, তাই এটাকে দেখানোর জন্য আমরা এইটা লিখি, তাহলে এই হচ্ছে প্লাস। এইটাকে বলা হচ্ছে অসমযোজী বন্ধন। ক্লিয়ার? তা তৈরি হলো NH এই লোন পেয়ারটা ছিল, এটা দিয়ে H+কে তৈরি হলো NH4+ আয়ন। তাহলে আমরা লিখতে পারি NH4+। সেখানে এই বন্ধনগুলো কিন্তু সমযোজী বন্ধন, এই বন্ধনটা হচ্ছে অসমযোজী বন্ধন। ক্লিয়ার ব্যাপারটা?
তাহলে এরকম আরেকটা কোশ্চেন তোমাদের আমি বলছি, বললো যে এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী, তড়িৎযোজী এবং অসমযোজী 3 প্রকার বন্ধনই আছে। কি বলছে আবার শোনো, এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী, অসমযোজী এবং তড়িৎযোজী এই 3 প্রকার বন্ধনই আছে। তাহলে সেটার এক্সাম্পল কি হবে না, দেখো NH3, এখানে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনগুলো কি আছে, সমযোজী বন্ধনে আবদ্ধ, কারো ডাউট নেই। এরপর এ যখন NH4+ করছে, NH4+, তাহলে এর পরের বন্ধনটা কি হলো না, অসমযোজী বন্ধন হলো। আবার এই NH4+ যখন Cl- এর সঙ্গে যুক্ত হয়ে NH4Cl তৈরি করছে, তখন সেটা হয়ে গেল তড়িৎযোজী বন্ধন। তাহলে এখানে কি সমযোজী, এখানে কি সমযোজী প্লাস তড়িৎযোজী, কি করে না, যখন এখানে H+ আসছে, আর এখানে কি সমযোজী প্লাস তড়িৎযোজী প্লাস আয়নীয়, কেমন? তাহলে এই হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। আমি সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন আর অসমযোজী বন্ধনের যে বেসিক পার্ট, সেই পার্টটা কিন্তু পড়িয়ে দিলাম। নেক্সট দিন যেগুলো তোমাদের কাছে একদম নতুন, সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা আরম্ভ হবে, কেমন? তাহলে আজকে এই পর্যন্তই।